আজমেরপুর নামের একটা গ্রাম ছিল, যেখানে কোনো বাড়িতে বিদ্যুৎ ছিল না। লোকেরা বিনা বিদ্যুতেই নিজের জীবন যাপন করছিল। সেই গ্রামেই সুমিত নামের একটা সৎ আর পরিশ্রমী ব্যক্তি নিজের বউ নীলমের সাথে থাকত। সে ঘর চালানোর জন্য মটরের চাষ করত। সবার গ্রামেই বিদ্যুৎ থাকে, একটা আমাদেরই গ্রাম রয়েছে যেখানে বাল্বও জ্বলতে পারে না। খুব সুন্দর কথা বলেছো গিন্নি। আমরা অনেকবার সরকারকে এই বিষয়ে চিঠি পাঠিয়েছি, কিন্তু কখনো সেই পত্রের কোনো উত্তর আসেনি বটে। সেই জন্য আজকে প্রধানমশাই গ্রামে একটা পঞ্চায়েত ডেকেছেন। তো সুমিত আর গ্রামের সমস্ত লোকেরা প্রধানের বৈঠকে আসেন, আর প্রধানের সমস্যায় চর্চা শুরু হয়। যেমনটা কি তোমরা সবাই এটা জানো যে আমাদের গ্রামে বিদ্যুতের এই সমস্যার যে চিঠি পাঠিয়েছি তার কোনো উত্তর আজ অব্দি আসেনি। তাই যদি তোমাদের কাছে এই সমস্যার কোনো সমাধান থাকে তাহলে বলো দেখি। আমার কাছে একটা সমাধান আছে বটে। আমার মনে করে যে আমাদের সবাইকে সামান্য সামান্য পয়সা জোগাড় করে নিজেরই একটা বিদ্যুতের টাওয়ার বসিয়ে ফেলিয়ে। তুমি একদম ঠিক বলেছ, আমিও এই ব্যাপারেই তো ভাবছিলাম বটে। আমি আজকেই গিয়ে ঠিকাদার বাবুর সাথে কথা বলছি। প্রধান সুমিতকে নিয়ে ঠিকাদারের কাছে চলে যান। ঠিকাদার বাবু, যেমনটা আপনি জানেন যে আমাদের গ্রামে বিদ্যুতের সমস্যাটা খুবই রয়েছে বটে, সেই জন্য আমরা আপনার কাছে এসেছি বটে। এতে আমি আপনাদের কি হেল্প করতে পারি? আমরা চাই যে আপনি গ্রামে বিদ্যুতের সুবিধার জন্য একটা বিদ্যুতের তার গ্রামে বসান। আচ্ছা, সেটা তো আমি তৈরি করে দেবো, কিন্তু সব পয়সা কিন্তু আমার কাজ শুরু হওয়ার আগেই তোমাদেরকে দিতে হবে। দেখুন, আমাদের কাছে এত পয়সা তো নেই বটে, কিন্তু আপনাকে আমরা সামান্য কিছু পয়সা এখন দিয়ে আস্তে আস্তে পরে পয়সা দিয়ে সব মিটিয়ে দেবো, কথা দিলাম। না না, এটা চলবে না। আমি কাজ তখনই করবো যখন আপনারা সব পয়সা আমাকে ফেরত দেবেন। না হলে যাও, তোমরা অন্ধকারে গিয়ে থাকো। দেখুন, দয়া করে আমাদেরকে সাহায্য করুন। আপনি তো একবার গ্রামের ব্যাপারে ভাবুন। না না, এইসব পারবো না, বেরিয়ে যাও। ওই গ্রামের ব্যাপারে আমরা কেন ভাবতে যাবো? যাও এখান থেকে, যাও যাও যাও। কে জানে কোত্থেকে সব চলে আসে। দূর বাবা, যখন পয়সা হবে তখন চলে এসো। আর এখন অন্ধকারেই থাকো, বুঝলে? যেমন এতদিন ধরে কাটাচ্ছিলে তোমরা। এটা শুনে সুমিত আর প্রধান বাবুর খুব দুঃখ হয়। তাহলে এখন আমরা কি করবো প্রধান মশাই? এখন আমাদের কাছে আর কোনো রাস্তা নেই বটে সুমিত, শুধুমাত্র চিঠিটাকে পাঠানো ছাড়া, বুঝেছ? সুমিত আর প্রধান নিরাশ হয়ে নিজের নিজের বাড়িতে চলে যান। যখন সুমিত বাড়িতে পৌঁছায় তখন তার স্ত্রী নীলম তাকে বলে ওঠে, কি হয়েছে গো, তোমার মুখ কেন উদাস? কিছু না গিন্নি, এই গ্রামের বিদ্যুতের ব্যাপারটা নিয়ে একটু চিন্তায় রয়েছে আর কি। চিন্তা করলে কোনো মুশকিলের সমাধান পাওয়া যায় নাকি? ঈশ্বরের উপরে ভরসা রাখুন, উনি নিশ্চয়ই আমাদের সাহায্য করবেন। তুমি ঠিক কথাই বলেছ, আমাদের চিন্তা করে লাভ নেই। চলো আমি যাই তাহলে এখন, আমার জমিটা গিয়ে ভালো করে চাষবাস করি, না হলে আসার সময় কিছুই দেখতে পাবো না বটে। এইটুকু বলে সুমিত তার ক্ষেতে চলে যায়। যেই মাত্র সে নিজের ক্ষেতে চাষ শুরু করে দেয়, সেই মাত্র ওখানে একজন স্ত্রী প্রকট হয়ে তার কাছে চলে আসে আর বলে, আমি জানি যে তুমি চিন্তিত কেন। গ্রামে বিদ্যুৎ না হওয়ার কারণে তুমি চিন্তিত, তাই তো? আপনি কে বলুন তো, আর করতে গেলেন? আমি লুকিয়ে থাকা গ্রাম থেকে এসেছি, যেটা সমস্ত লোকেদের থেকে লুকিয়ে থাকে। আমি তোমার কিছু সাহায্য করতে পারি, যার কারণে তোমার গ্রামে বিদ্যুতের সমস্যা দূর হয়ে যাবে। আচ্ছা তাই নাকি? এটা হবে নাকি? হ্যাঁ, কেন নয়। সেই স্ত্রী নিজের পুটলি থেকে কিছু মটরের দানা সুমিতকে দিয়ে দেয় আর বলে, এটা দিয়ে তোমার ক্ষেতে পুঁতে দিও। এটা সাধারণ মটরের দানা নয়, কিন্তু এটা আমাদের গ্রাম যেটা লুকিয়ে থাকা পাহাড়ের নিচে, ওখান থেকে জমা করে এনেছি। এটা তোমার সাহায্য করবে। এইটুকু বলে সেই স্ত্রী গায়েব হয়ে যায়, আর সুমিত সেই মটরের দানা ক্ষেতে পুঁতে দেয়। আর যেই মাত্র পরের দিন হয়, তক্ষুনি সেই ক্ষেতে বড় বড় মটরের চাষ হয়ে যায়। আর যেই মাত্র সুমিত মটর খুলে দেখে, সেই মটরের দানা বাল্বের মতো জ্বলতে শুরু করে। এই সমস্ত জিনিস দেখে সুমিত প্রধান বাবুকে ডেকে সমস্ত কথা বলে দেয়।
এই প্রধান মশাই, এই দেখুন আমার মটরের জমিতে যে মটরগুলো ফলেছে না, সেই মটরগুলো ঝলমল করছে যে। চমৎকার বাবা, একটা কাজ করা যাক, এগুলোকে বাড়িতে লাগিয়ে দেখি আমরা। সুমিত চমকানো মটর বাল্বের মতো প্রধানের বাড়িতে লাগিয়ে দেয়, আর পুরো গ্রামে আলোকিত হয়ে ওঠে। এ তো অদ্ভুত হয়ে গেল গো, অবাক করে দিল। এখন আমাদের গ্রামে বিদ্যুতের আর কোনো অভাব থাকবে না। আর সেই মোটরের সাহায্যে সুমিত পুরো গ্রামে বিদ্যুৎ নিয়ে আসে। আর এই কথাটা ঠিকাদার একদম পছন্দ করে না। তারপর একদিন ঠিকাদার গ্রামের একজন ব্যক্তি দুষ্যন্তকে ডেকে তাকে জিজ্ঞাসা করেন, বাবা কি কাণ্ড, তোমার গ্রামে তো দেখছি এরকম বিদ্যুতের মোটর কোত্থেকে চলে এলো? হ্যাঁ, কে বিক্রি করছে? ওর জমিতে যে মটরগুলো ফলেছে না, ওগুলো সব ডুমের মতন ঝলমল করে, বুঝতে পেরেছ? সেরকম মটর আর কি। আর সারা গ্রামে নিজের জমি থেকে এই মটরগুলো বিক্রি করে বেশ ভালোই পয়সা রোজগার করছে, বুঝেছ? আর তার উপর অন্য গ্রামেও তো এই মটরের বিদ্যুৎ বিক্রি করে গো। এটা শুনে ঠিকাদার সুমিতের সাথে দেখা করতে গ্রামে যায়। ওখানে সুমিত ওনাকে দেখতে পায়। এই যে ঠিকাদার বাবু, আপনি এখানে কি ব্যাপার? আমি তোমার মোটরের ব্যাপারে ব্যবসার কথা শুনলাম আর কি, সেই জন্য তোমার সাথে দেখা করতে এলাম গো। আগে বলুন না, কি বলতে চান বলুন। আমি তো ভাবছিলাম যে তোমার সাথে একটু থাকতে চাই আর কি। তুমি আমার সাথে হাত মিলিয়ে নাও ভাই, আমরা দুজন মিলে খুব ভালো ব্যবসা করব। তোমার মোটর আর আমার বুদ্ধি আর অভিজ্ঞতা যখন একসাথে হবে না, তখন আমরা দুজন মিলে অনেক পয়সা রোজগার করবো গো। ধন্যবাদ, কিন্তু আপনার সাথে মোটরের ব্যবসা করবো না আমি। ওই মোটরের বিদ্যুৎ আমি কম দামে বিক্রি করি তো, যাতে সবার গ্রামে বিদ্যুতের আলো থাকতে পারে আর কি, বুঝলেন তো? যদি তোমার সাথে আমি হাত মেলাই তাহলে তুমি বেশি পয়সা দিয়ে বিক্রি করবে মোটরগুলোকে। তাহলে একটা কাজ করো না, তোমার জমিটা আমাকে দিয়ে দাও, আমি তোমাকে এত পয়সা দেবো যা দিয়ে তুমি কখনো এত পয়সা রোজগার করতে পারবে না গো। দরকার নেই, দরকার নেই, আমি আমার জমি কাউকে বিক্রি করবো না, বুঝেছ? এটা শুনে ঠিকাদার রাগের চোটে বাড়িতে চলে যায়। কিছুদিন পরই প্রধান বাবু গ্রামবাসীদের সাথে সুমিতের ক্ষেতের কাছে পঞ্চায়েত বসান। এখন আমাদের গ্রামে বিদ্যুতের আর কোনো অভাব নেই বাবা। আমার আর গ্রামবাসীদের তরফ থেকে সুমিতকে অসংখ্য কোটি কোটি ধন্যবাদ, বুঝেছ? প্রধান মশাই, এইসবের কোনো দরকার নেই। আপনি শুধু শুধু আমাকে এত লজ্জা দিচ্ছেন, জানেন তো? এটা তো আমার কর্তব্য ছিল যে আমি গ্রামের সেবা করছি। ততক্ষণে কিছু গুন্ডা সুমিতের ক্ষেতে পৌঁছে যায়। এখন থেকে এই জমি ঠিকাদার বাবুর, তোমরা বেরিয়ে যাও এখান থেকে, আর যেন কখনো তোমাদের আশেপাশে না দেখি, ঠিক আছে? না না, এটা তোমরা কি বলছো? এটা কিন্তু একেবারে অন্যায়। এইসব যা তোমরা করছো না, এর ফল তোমাদেরকে ভোগ করতেই হবে। কিন্তু তুমি তো জানোই, তাই না? তোমরা সবাই এখান থেকে চুপচাপ চলে যাও, না হলে এক্ষুনি তোমাদের সবাইকে আমি একেবারে হাল্লা করব। না না, আমি সরে যাব না। ঠিক আছে, যা তোমার ইচ্ছা হয় তুমি তাই করো। এইটুকু বলে দুজন গুন্ডা ক্ষেত নষ্ট করতে যেই মাত্র ক্ষেতের কাছে যায়, সেই মাত্র ওরা দুজন একটা ভয়ঙ্কর বিদ্যুতের শক খায়, যার কারণে ওরা ওখানেই পড়ে যায়। আর সেই স্ত্রী আবার প্রকট হন আর বলেন, এই মোটরের এটাই বিশেষত্ব যে যে কেউ এটাকে বাজে নজরে ছোঁয়, তখন এই মোটর তাদেরকে ভয়ঙ্কর বিদ্যুতের ঝটকা দেয়। এইটুকু বলে সেই স্ত্রী আবার উধাও হয়ে যায়। ঠিকাদার বাবুর কোন নজর এই জমির ওপরে ছিল, ও নিশ্চয়ই এরপরে আবার কিছু করার চেষ্টা করবে। চিন্তা করো না, আমরা আজকে এই গ্রামের দারোগার কাছে গিয়ে এই ব্যাপারে কমপ্লেন করব, ঠিক আছে? প্রধান আর সুমিত দুজনই দারোগার কাছে গিয়ে ঠিকাদারের নালিশ জানিয়ে দেয়। আপনারা চিন্তা করবেন না, এরপর যখন ওই ঠিকাদার গ্রামে আসবে তখন আমাকে ডেকে পাঠাবেন, তারপর দেখবো বেটা কি করে। আগে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এইটুকু বলে ওরা দুজন পুলিশ স্টেশন থেকে বাইরে বেরিয়ে আসে। আর অন্যদিকে দুষ্যন্ত গিয়ে ঠিকাদারকে গুন্ডাদের সাথে যেই ঘটনা হয়েছে সেটা বলে দেয়। এটা কি করে সম্ভব? এবারে এই জমিটাকে আমি পুরোপুরি একেবারে নষ্ট করে ছাড়বো। আগে বাবু,
যেমন আপনি ওই গুন্ডাগুলোকে পাঠালেন না, ওই জমির কাছে ওরা যেই পৌঁছলো সঙ্গে সঙ্গে বিদ্যুতের বিশাল ঝটকা পেল ওরা। আমার তো মনে হয় না যে এই কাজটা তো সহজ হবে। হ্যাঁ, মনে হচ্ছে আমাকে এই কাজটা নিজেই করতে হবে, নিজের হাতে, বুঝলে? আপনি কি করতে চাইছেন বলুন তো মালিক? আজকে রাত্রে আমি বুলডোজার নিয়ে ওই জমিটাকে পুরোপুরি একেবারে চেপটে দেব। না থাকবে জমি, আর না বিক্রি করতে পারবে ওই সুমুদ মোটরের বিদ্যুৎ। যেই মাত্র রাত্রি হয়, ঠিকাদার বুলডোজার চালিয়ে গ্রামে নিয়ে আসে। আর যেই মাত্র সে ক্ষেতে বুলডোজার চালানোর চেষ্টা করে, সে একটা জোরদার বিদ্যুতের ঝটকা খায় আর সে নিজের বুলডোজার থেকে নিচে পড়ে যায়। আর তক্ষুনি ওখানে প্রধান আর সুমিত গ্রামের দারোগার সাথে দাঁড়িয়ে থাকেন। কি হলো ঠিকাদার বাবু? আপনি তো যে জালটা পেতেছেন তাতে নিজেই জড়িয়ে পড়লেন যে। আরে, তুমি কি করে জানতে পারলে যে আমি আজকে রাত্রে এখানে আসতে চলেছি? হ্যাঁ, যখন তোমার গুন্ডারা জমিকে ক্ষতি করার জন্য এখানে এসেছিল, তখনই আমরা বুঝতে পেরেছিলাম যে কেউ না কেউ আমাদের কথা তোমার কাছে ঠিক পৌঁছে দেবে। প্রধানমশাই, মনে হচ্ছে কিছু একটা গন্ডগোল রয়েছে। কেউ রয়েছে যে সব কথা ঠিকাদার বাবুর কাছে গিয়ে বলে দিচ্ছে। হ্যাঁ, গ্রামের লোকেরাও তাই বলছে বটে, যে বেটা দুশ্যান নাকি ঠিকাদার বাবুর বাড়িতে আসা যাওয়া করে। প্রধান আর সুমিত দুজনই দুষ্যন্তের পিছু নিয়ে নেয় আর তাকে ঠিকাদারের বাড়িতে যেতে দেখে ফেলে। আর যেই মাত্র সে বাড়ি থেকে বাইরে আসে, সুমিত আর প্রধান বাবু দুষ্যন্তকে ধরে ফেলে। আর দুষ্যন্ত ঠিকাদারের সমস্ত চালাকি সুমিত আর প্রধানকে আগেই বলে দেয়। বুঝলেন ঠিকাদার বাবু, যে আমরা কি করে জানতে পারলাম? এবার জেলে আপনি মোটর চালান যান। ততক্ষণেই দারোগা নিজের ইন্সপেক্টরকে বলে ওঠেন, গ্রেপ্তার করে নাও এই ঠিকাদার বাবুকে। দারোগা ঠিকাদারকে গ্রেফতার করে নেন আর জেলে পুরে দেন। সিমরানগড় নামের একটা গ্রাম ছিল, যেখানে সমীর নামের ব্যক্তি সিঙ্গারা বিক্রি করে নিজের সংসার চালাতো। ঠিক সমীরের দোকানের সামনেই সুয়োগ নামের ব্যক্তি ফুচকা বিক্রি করত। এই যে তোমার ফুচকা কেমন চলছে আজকাল? হ্যাঁ, আজকাল তো বেশি লোকজনকে দেখতে পাচ্ছি না তোমার দোকানে। হয়তো লোকজন আমার দোকান থেকে সিঙ্গারা খেতে খুব ব্যস্ত হয়ে গেছে। আরে ভাই সমীর, তোর দোকান তো আমার দোকানের সামনেই, আর লোকজন তো আমি তোর দোকানেও দেখতে পাই না। তাহলে ওরা গেল কোথায়? মনে হয় তোমার সিঙ্গারা খেয়ে ওদের পেট টেট খারাপ হয়ে গেছে, তাই না? দুজনই নিজের নিজের রাস্তায় বেরিয়ে পড়ে। কিছুদিন কেটে যায় আর শহর থেকে পুনম নামের মহিলা গ্রামে প্রবেশ করে। পুনমের গ্রামে আসার পর থেকে লোকেরা সুয়োগের ফুচকাও খাচ্ছিল না আর সমীরের সিঙ্গারাও খাচ্ছিল না। একদিন দুজনই একে অপরকে দেখতে পায়। ভাই সুযোগ, তোর ব্যবসা কেমন চলছে? আরে এখন আর কি বলবো সমীর, কেউ আর ফুচকা খেতে আসেই না এখানে। আরে হঠাৎ করে ব্যবসা যে এত কি করে নিচে নেমে গেল কিচ্ছু জানতে পারছি না। আরে এরকমই তো অবস্থা আমারও তাই হয়েছে সুয়েক ভাই। আমি তো শুনলাম পুনম নামের কোন এক মহিলা এই গ্রামে এসেছে, আর ও কোনো নতুন খাবারের ব্যঞ্জন বিক্রি করা শুরু করেছে। চল তাহলে, চল গিয়ে একবার দেখেই আসি না। সমীর আর সুয়োগ দুজনই পুনমের দোকানে যায় আর দেখতে পায় যে পুনম গোল একটা মিষ্টির মতো কিছু বিক্রি করছে। পুনম দেবী, গোল গোল খাবার জিনিস কি বিক্রি করছেন এটা আপনি? হ্যাঁ, একে মোমোস বলে। আমি এটা শহর থেকেই বানানো শিখেছি, আর যখন থেকে আমি এই দোকান খুলেছি সমস্ত গ্রামবাসীরা শুধু আমার কাছেই মোমোস খেতে আসে। এখন এই গ্রামে কেউ সিঙ্গারা বা ফুচকা খেতেই চাইছে না। তুমি এখন এই গ্রামে নতুন, এই মোমোর দোকানটা গ্রামে বন্ধ করে দাও তো। তোমার মোমোর জন্য আমাদের এখানে কেউ ফুচকা খেতে আসছে না, জানো তো? ঠিক কথাই বলছে, এই মোমোর জন্য তো আমার দোকানেও কেউ সিঙ্গারা খেতে আসে না এখন। আমি তো মোমো বিক্রি করা বন্ধ করব না। তোমরা দুজন যা করতে চাও করো, এখন যাও, আমাকে মোমো বিক্রি করতে দাও। অনেক আসলো আমাকে ধমকি দিতে। সমীর আর সুয়োগ
ওখান থেকে চলে যায় আর রাস্তায় দাঁড়িয়ে একে অপরকে বলে, আমার কাছে একটা উপায় রয়েছে, যেটা করলে আমরা এই পুনম দেবী শহর থেকে মোমো কি করে তৈরি করতে হয় শিখে এসেছে, ঠিক সেইভাবেই আমরা দুজনও যদি শহর থেকে কিছু শিখে আসি। এই পুনমকে উচিত শিক্ষা দেওয়ার জন্য আমাদের দুজনকেই একসাথে থাকতেই হবে। কি বলো? হ্যাঁ, তোর সঙ্গে আমি আছি। সমীর আর সুয়োগ শহরের দিকে বেরিয়ে পড়ে। মাঝখানে তারা জঙ্গলের রাস্তা পায়। যখন তারা জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছিলই তখন সমীরের পা ফিসলে যায় আর সে একটা গর্তে পড়ে যায়। আরে সমীর, কোথায় পড়লি রে তুই? হ্যাঁ, এই খালটা কোত্থেকে চলে এলো এখানে? নিশ্চয়ই কোনো শিকারী কোনো জন্তুর জন্য এই খালটা এখানে কেটে রেখেছে। তক্ষুনি সেই গর্তের মধ্যে থেকে সমীর সুয়োগকে আওয়াজ দেয়, সুয়োগ, নিচে চলে আয়, দেখ এখানে একটা অন্য জগৎ রয়েছে রে। সে দেখতে পায় যে গর্তের নিচে একটা আলাদাই পৃথিবী রয়েছে, যেখানে দূর দূর পর্যন্ত একটা অন্য রকমের আলুর ক্ষেত ছিল। দুজনই এই দৃশ্য দেখে আশ্চর্য হয়ে ওঠে। তক্ষুনি ওখানে একজন সাধু আসেন। তোমরা দুজন এখানে কি করছো খোকারা? আগে আমরা শহরের দিকে যাচ্ছিলাম, তখনই হঠাৎ করে আমি এই খালের মধ্যে পড়ে যাই। তখন আমি নিচে এলাম, দেখতে পেলাম যে এখানে অন্য একটা জগৎ রয়েছে দারুণ, আর দূর দূরান্ত পর্যন্ত আলুর চাষ করা রয়েছে। এগুলো কোনো সাধারণ আলু নয়, এই আলু ইচ্ছা পূরণ করে দেয়। যদি তাই হয় তাহলে একটা আলু খেতে আমাকেও দিন না। আমারও একটা ইচ্ছে রয়েছে, আমার ফুচকার ব্যবসা পুরো গ্রামে সব থেকে ভালো চলা উচিত। আর আমারও ইচ্ছে রয়েছে আমার সিঙ্গারের দোকান যেন সব থেকে গ্রামে ভালো চলে, ঠিক আছে? ওই মোমোওয়ালার থেকেও বেশি ভালো। কিন্তু তোমাদের দুজনের এই ইচ্ছে পূরণ করার জন্য আমি তো আলু তোমাদের দিতে পারি না। তোমাদের দুজনের ভেতরে একে অপরের প্রতি অনেক বেশি হিংসে রয়েছে। তোমাদের দুজনকে এই আলু তখনই দেব যখন তোমরা নিজেদের অহংকারগুলোকে শেষ করে দিয়ে একসঙ্গে থেকে ভালোভাবে কাজ করবে। দুজনই একে অপরকে দেখে আর একসাথে কাজ করার জন্য তৈরি হয়ে যায়। সাধু ওই দুজনকে একটা আলুর দুটো টুকরো করে দিয়ে দেন। এখন অর্ধেক আলু তুমি খাও আর অর্ধেক আলু তুমি, আর একসাথে নিজেদের ইচ্ছেকে পূরণ করো। আমরা দুজন গ্রামে সব থেকে ভালো আর একসাথে বসে সিঙ্গারা ফুচকা বিক্রি করতে চাই। আলুর কাছে ইচ্ছা বলা মাত্রই তারা আবার জঙ্গলে পৌঁছে যায়। তারা নিজের দোকানে ফিরে যায়। তখন তারা ওখানে সমীর আর সুয়োগের দোকানের ঠিক মাঝখানে একটা আলুর গাছ দেখতে পায়। এই আলুটা গাছের মধ্যে কি করে হলো রে? আমাদের কালকের ইচ্ছের ফল এই আলুর গাছই। চল, এর থেকে আলুগুলো পেড়ে নে, আমি এটা দিয়ে সিঙ্গারা তৈরি করব। আর তুই ওই সিঙ্গারার মধ্যে কার ঝাল আর মিষ্টি জল মিশিয়ে দিয়ে লোকজনকে খাওয়াতে শুরু করে দিস। সমীর গাছের আলু দিয়ে সিঙ্গারা বানাতে শুরু করে আর সুয়োগ ফুচকার তৈরি করতে শুরু করে দেয়। যখন সমস্ত কিছু তৈরি হয়, দুজনই নিজের সিঙ্গারা ফুচকা বিক্রি করা শুরু করে দেয়। দুজনই একটাই দোকানে কাজ করতে শুরু করে। এসো এসো, সিঙ্গারা ফুচকা চেখে দেখো। বিশ্বাস হচ্ছে না তো? তাহলে খেয়েই দেখো একবার। তক্ষুনি ওখান থেকে একজন মহিলা যাচ্ছিল। সিঙ্গারা ফুচকা, এটা তো আমি প্রথমবার শুনেছি, এক প্লেট খাওয়াও তো। সুয়োগ সিঙ্গারা নিয়ে তার মধ্যে ছেদ করে দেয় আর তার মধ্যে মিষ্টি আর ঝাল জল দিয়ে ওই মহিলাকে এক প্লেট সিঙ্গারা ফুচকা দিয়ে দেয়। যেই মাত্র সেই মহিলা ওই সিঙ্গারা ফুচকা খায়, তার চেহারা একদম খুশি হয়ে ওঠে আর সে বলে, আমি এর আগে আমার জীবনে এত ভালো কখনো কিছু খাইনি, এটা তো খুবই সুস্বাদু। ভাই, আরো 2 প্লেট দাও তো, আর 10 প্লেট বাড়ির জন্য প্যাক করে দাও। আগে এক্ষুনি দিচ্ছি। আস্তে আস্তে পুরো গ্রামে সমীর আর সুয়োগের ফুচকার কথাবার্তা চলে আর পুরো গ্রাম সিঙ্গারা ফুচকা খাওয়ার জন্য চলে আসে। সেটা শুধু সিমরানগঞ্জ নয়, বরং অন্য গ্রামেও প্রসিদ্ধ হয়ে গেছিল। কিন্তু তাদের সাফল্যতে অন্য কেউ দুঃখী হচ্ছিল। এখন লোকেদের কি হয়ে গেল? আমার দোকানে আজকাল কেউ আসেই না, কেউ মোমোস খেতেই চায় না, সবাই সেই সিঙ্গারা ফুচকাই খেতে চায়।
আরে সিঙ্গারা ফুচকা কি আশ্চর্য! পুনম নিজের সাথে কথা বলছিল। তক্ষুনি ওখানে সুরজ নামের ব্যক্তি চলে আসে। আরে কি হলো পুনম দেবী, মোমো বিক্রি হচ্ছে না তো, সেই জন্য আবার বিরক্ত হয়ে রয়েছেন তো? আমি কেন অস্থির হব না? এত পরিশ্রম করে শহর গিয়ে আমি মোমোস বানানো শিখলাম। আমাকেই কিছু করতে হবে, নয়তো আমার ব্যবসা একেবারে চুলো হয়ে যাবে। আমি জানি যে ওদের দুজনের বন্ধুত্বের ব্যাপারটা আসলে কি। কি বলুন, আমাকে বলুন। আর তুমি কি করে জানলে? সব বলবো, একটু ধৈর্য ধরুন। আপনাকে সাহায্য অবশ্যই করব, কিন্তু আমি যা চাইবো তা দিতে হবে কিন্তু। ঠিক আছে বাবা। সুরজ পুনমকে আলুর গাছের ব্যাপারে বলে দেয়, আর তার সাথে মিলে সমীর আর সুয়োগের সিঙ্গারা ফুচকাকে গ্রাম থেকে সরানোর যোজনা বানায়। রাত্রি হয়ে যায়। সমীর আর সুয়োগ দোকান বন্ধ করে নিজের বাড়িতে যেতে শুরু করে। তাদের যাওয়ার পর ওখানে পুনম আর সুরজ চলে আসে। এই দেখুন, এই গাছটার কথাই তো বলছিলাম। এই হলো সেই গাছ যেটা হঠাৎ করে একদিনে বড় হয়ে গেল। এই গাছের আলু পেরে পেরে ওরা সিঙ্গারা ফুচকা বিক্রি করে। আমি কখনো আলুর গাছের ব্যাপারে শুনিনি। এতে নিশ্চয়ই কোনো রকমের জাদু আছে। আজ এখানেই এটা পুড়িয়ে ছাই করে দেব আমি। তারপর দেখি এরা কি করে সিঙ্গারা ফুচকা বানায়। দুজন মিলে সেই গাছটাকে কাটতে শুরু করে, আর দুজনই অনেক ক্লান্ত হয়ে ওঠে। পুনম দেবী, আমি বলছি কি যে বাকি গাছটা পরে আমরা কালকে কাটবো। সকাল হতে চলেছে তো, কেউ যদি দেখে ফেলে তাহলে কিন্তু আমাদের একেবারে দফারফা হয়ে যাবে। তুমি ঠিক বলছো, চলো এখান থেকে বেরোনো যাক। আমি গিয়ে নিজের কাজ করে নি। দুজনই ওখান থেকে বেরিয়ে যায়। যেই মাত্র সূর্য উদয় হয়, সমীর আর সুয়োগ দুজনই নিজের দোকান খুলতে চলে আসে, আর দেখতে পায় যে গাছ অর্ধেক কেটে গেছে। আর যেই মাত্র সূর্যের কিরণ সেই গাছে পড়ে, গাছ আবার আগের মতো হয়ে যায়। তুমি দেখতে পেলে যেটা আমি দেখতে পেয়েছি? হ্যাঁ, আমি দেখেছি কিভাবে এই গাছটা নিজে নিজে আবার ঠিক হয়ে গেল। কিন্তু এই গাছটাকে কাটতে কে এসেছিল? সে নিজের দোকান খুলে নেয় আর সিঙ্গারা ফুচকা বিক্রি করা শুরু করে দেয়। দিন শেষ হয়ে যায় আর রাত হয়ে যায়। সমীর আর সুয়োগ দোকান বন্ধ করে বাড়ি চলে যায়। রাত্রির অন্ধকারে আবার পুনম আর সুরজ ওই গাছের কাছে পৌঁছে যায়। আরে, এই গাছটা তো আমরা কালকে অর্ধেক কেটেছিলাম। এটা ঠিক কি করে হয়ে গেল? আবার এটাকে পুরো কাটতে হবে। আরে চিন্তা করবেন না তো পুনম দেবী আপনি। আমার কাছে অন্য উপায়ও তো রয়েছে নাকি। এই গাছটাতে আমরা আগুন লাগিয়ে দিই, না থাকবে বাঁশ আর না বাজবে বাঁশি। পুনম আর সুরজ একটা লাকড়িতে মশাল জ্বালিয়ে দেয়, আর যেই মাত্র সুরজ গাছে আগুন লাগাতে যায়, তখন গাছের গোড়া পুনম আর সুরজকে নিজের মধ্যে নিয়ে নেয়। পরের দিন সকালে যখন সমীর আর সুয়োগ ওখানে আসে, তখন তারা দেখতে পায় যে এখানে এখন 3টে গাছ আছে। অদ্ভুত ব্যাপার তো, এখনো পর্যন্ত একটা গাছ ছিল, এখন 3টে হয়ে গেল।